বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বাবা বসা আছেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের চেয়ারম্যান এবং তাজ গ্রুপের চেয়ারম্যান কে এম মুজিবুল হক, এবং আমার ডানে রয়েছেন শিক্ষক, দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং ইতিহাসবিদ, জন ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি প্রফেসর ডক্টর মেজবা কামাল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। রাষ্ট্রপতি নির্বাচন 20 তারিখে এবং আজকে মনোনয়নপত্র জমা দেবার তারিখ। আমরা ইতিমধ্যেই বিরোধী জোটের প্রার্থীর নাম তারা অনেক আগেই ঘোষণা করেছে। কর্নেল অলি আহমেদ একজন মুক্তিযোদ্ধা, তিনি জামাতের প্রার্থী হয়ে লড়বেন, আর বিএনপির প্রার্থীর নাম আজকে ঘোষণা করবার কথা, মানে আজকে জানা যাবে আমরা আনুষ্ঠানিকভাবে। অনেকগুলো নাম আছে ধারণায়, তবে এখন পর্যন্ত সব কিছুর বিবেচনায় এগিয়ে আছেন। হয়তো এটাই মোটামুটি নিশ্চিত যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো রাষ্ট্রপতি পদে প্রার্থী হবেন এবং হিসাব নিকাশ অনুযায়ী তিনি পরবর্তী রাষ্ট্রপতি। সো আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া 35 বছর পরে নির্বাচন হচ্ছে এবং কেমন রাষ্ট্রপতি আসলে আমরা চাই, যেহেতু বিএনপির ব্যাপারটা এখন পর্যন্ত নিশ্চিত না আমরা, তারপরও মিস্টার কে মুজিবুল হক। ধন্যবাদ জিলুর ভাই। এবং যারা কেমন রাষ্ট্রপতি দরকার, কারণ রাষ্ট্রপতি যদিও অলংকারিক কিন্তু সংকটময় মুহূর্তে অনেক গুরুত্বপূর্ণ দেখছেন। সত্যিকার অর্থে যেই দিন আমি শুনেছি ব্যক্তিগতভাবে যে আমাদের পূর্ববর্তী রাষ্ট্রপতি রিজাইন করবেন, আমি ওই দিন ছিলাম মনে হয় দেশের বাইরে, সাথে সাথে সম্ভবত আমার বন্ধু বান্ধব কয়েকজনকে আমি SMS করেছি আমার এক্সপেকটেশনটা কী। এটা আমার ব্যক্তিগত ধারণা ছিল যে এটা আরও আগে হওয়া উচিত ছিল, আমি মনে করতাম। এটা আমার ব্যক্তিগত, একদম একান্ত ব্যক্তিগত। কারণ আপনি ঘরের ভিতরে বাস করবেন, ঘরে ইঁদুর টিঁদুর, আপনি বুঝছেন তো। এখন অ্যালাইনমেন্ট না থাকলে আপনি যেই ঘরটাতে বাস করবেন, যেই ঘরটাকে পরিচালনা করবেন, এটার কনফিডেন্স লেভেলটা আপনার এরকম হতে হবে যে সব কিছুই আপনার, নাহলে কিন্তু ঘরে বসেও আপনি শান্তি পাবেন না। তো যেই দিন এই ঘটনাটা হলো, সাথে সাথে আমি কয়েকজনকে, সম্ভবত আপনি কয়েকটা মেসেজ পাঠিয়েছি কিনা জানি না, আমাদের বাংলাদেশের নাগরিক হিসাবে একটাই এক্সপেকটেশন যে এই জায়গাটাতে যেই আসুক একটা বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব আসুক, যাদের প্রজ্ঞা, প্রতিভা এবং যেটাকে আমরা বলি ক্যাপাসিটি আছে, যে কোনো একটা ক্রাইসিসে দেশের কাজে লাগতে পারে, এবং একটা বয়েজ আছে, একটা সম্মানজনক অবস্থান তাদের আছে, সবার একটা কথা বললে সব পক্ষই শুনবে। তো এই ধরনের একটা রাজনৈতিক ব্যক্তিত্ব চাচ্ছি। অফকোর্স যেহেতু এখন সরকার চালাচ্ছেন বিএনপি এমন একজন লোককে পছন্দ করবেন, ওনাদের যে চিন্তাধারা, ওনাদের যে প্রোগ্রাম, ওনাদের যে কর্মসূচি, ওইটার সাথে তো অবশ্যই থাকবে। ওনারা তো ওইভাবেই সিলেক্ট করবেন, ওনাদের দল থেকেই সিলেক্ট করবেন, এটা আমরা আশা করি। বাইরের থেকে নিতে পারেন ওনারা, কিন্তু দি পিপুল এক্সপেকটেশন যে না, ওনাদের দল থেকে এরকম একজন নেতাকে নেন যার প্রতি মানুষের আস্থা আছে, বিশ্বাস আছে, ওনার নেতৃত্বের প্রতি মানুষ সমর্থন দিবে এবং মানুষ ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। কোনো ক্রাইসিসে ওনার ক্যাপাসিটিও আছে যে ওই ক্রাইসিস যদি কখনো কিছু আসে, জাতীয় ক্রাইসিসটাকে উনি অ্যাড্রেস করতে পারে। এটাই আমার সংক্ষেপে এক্সপেকটেশন। প্রফেসর মেজবা কামাল। যে আমি পুরোপুরি একমত ভাইয়ের সাথে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মতো একজন ব্যক্তিত্ব, তার নাম যখন রাষ্ট্রপতি হিসেবে পছন্দের তালিকায় সবার উপরে আছে, তখন সেটা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। বাংলাদেশ কিন্তু এখনও সংকট সব অতিক্রম করে ফেলেছে এরকম মনে করার কোনো কারণ নেই। আমরা একটা সংকটের মধ্যে দিয়েই এখনও যাচ্ছি। তো এরকম একটা পরিস্থিতিতে রাষ্ট্রপতির পদটা, রাষ্ট্রপ্রধানের পদটা খুবই গুরুত্বপূর্ণ। এমনি তো ধরুন যে রাষ্ট্রপ্রধান দেশের সর্বোচ্চ সম্মানের অধিকারী, সেটা তো আছেই, কিন্তু শুধু সম্মান নয়, মানে যখন দেশে কোনো সংকট তৈরি হয় তখন সেখানে তার ব্যক্তিত্ব, তার ভূমিকা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
তো সেইখানে আমরা দেখছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যার একটা বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আছে, যিনি ছাত্র রাজনীতি দিয়ে এসছেন এবং তার পরিবারেও কিন্তু একটা ঐতিহ্য আছে রাজনীতির, হ্যাঁ। এবং সেই ক্ষেত্রে আমি বিশেষ করে মির্জা গোলাম হাফিজ, তার যে চাচা, তারও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তার যতদিন বেঁচে ছিলেন তিনি রেখেছিলেন। তো তার পরিবারের মধ্যে অন্য রাজনীতিরও ধারাবাহিকতা আছে, হ্যাঁ। সেটা তো ধরেন ওই সময়টা এমন ছিল যে যখন সবাই মুসলিম লীগ করতেন, মুসলিম লীগ থেকে বেরিয়ে পরবর্তীকালে অন্যান্য দলে এসছেন, আওয়ামী লীগ হয়েছে। আওয়ামী লীগে এসছেন। তো কাজেই আওয়ামী লীগ সহ অন্যান্য অনেক দলই কিন্তু ওই মুসলিম লীগ থেকে অগ্রসর অংশ তারা বেরিয়ে এসছেন, অথবা হয়তো বাবা আসতে পারেন নাই কিন্তু তার সন্তান তারা এসছেন, এরকম অসংখ্য উদাহরণ। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের মধ্যে মুসলিম লীগের ধারাবাহিকতা আছে, আমরা জানি সবাই। কিন্তু তার সাথে তো বামপন্থী রাজনীতির মাওলানা ভাসানীর মতো, যে এদেশে একেবারে গণমানুষের, খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব করতেন যিনি, মাওলানা ভাসানী, তার রাজনীতির ধারাবাহিকতায় তার পরিবারের বড় একটা অংশ আছেন, তিনি নিজে আছেন। এবং তার কথা আমরা জানি যে তিনি কিন্তু 60-এর দশক থেকে ছাত্র রাজনীতিতে এসছেন এবং 69-এর গণ অভ্যুত্থানে তিনি কিন্তু সক্রিয় ভূমিকায় ছিলেন। এবং তারপর থেকে তিনি শিক্ষকতা করেছেন, তিনি সরকারি চাকরি করেছেন, হ্যাঁ, আবার রাজনীতিতে এসছেন। বিএনপির রাজনীতিতে তিনি তুলনামূলকভাবে পরে এসছেন, 1990-এর দশকে এসছেন, হ্যাঁ। কিন্তু যখন থেকে উনি যোগদান করেছেন তারপর থেকে তিনি শিক্ষকতা করেছেন, স্থানীয় সরকারের নেতৃত্ব দিয়েছেন, সেগুলো তো আছে, দায়িত্ব পালন করেছেন, প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। আবার তিনি কিন্তু যখন মির্জা গোলাম হাফিজের সময়ে তিনি যখন প্রশাসনিক দায়িত্বে ছিলেন, তার মধ্যে দিয়ে কিন্তু রাষ্ট্রের ভেতরটা কিভাবে ফাংশন করে সে বিষয়েও তিনি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন। আর জি হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা আমার কাছে যেটা মনে হয় যে তার কিন্তু একটা তীক্ষ্ণ বোধ আছে এবং বাংলাদেশের রাজনীতির যে শেকড় সম্পৃক্ততা, হ্যাঁ, ধরেন এইখানে বিভিন্ন ধারা আছে, কিন্তু তার মধ্যে যে মানুষের জন্য মঙ্গলকর কোন ধারাটা হবে, তার দলের মধ্যে থেকে, তার দলের মধ্যে ইটস এ মাল্টি ক্লাস পার্টি। বিএনপি, আওয়ামী লীগ এগুলো সবই মাল্টি ক্লাস পার্টি আমাদের দেশে, জাতীয় পার্টি, জামাত। কিন্তু তার মধ্যে থেকে বিএনপির মতো দলের মধ্যে থেকেও তিনি কিন্তু প্রো পিপল অবস্থানটাকে বিভিন্ন সময় বেছে নিয়েছেন। এবং আমার কাছে যেটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে যখন উনি বিএনপির তৎকালীন জেনারেল সেক্রেটারি, তিনি যখন মারা গেলেন, দেলোয়ার সাহেব, খন্দকার দেলোয়ার হোসেন, তারপরে যে তিনি ভারপ্রাপ্ত হিসেবে সময়টা দায়িত্ব নিলেন, সেটা দেখুন মানে অনেক কঠিন সময়, 2009 থেকে শুরু করে সম্ভবত অনেক কঠিন সময়। এবং 2014-15-তে যে আপনার সহিংস রাজনীতি দেশে শুরু হয়ে গেল, সেই জায়গা থেকে নিজের দলকে একটা গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে এই যে এত বছর ধরে টেনে আনলেন। এবং এই সময়টাই কিন্তু দেখুন মানে বেগম খালেদা জিয়া দলের প্রধান, তিনি তো নানান মামলা এবং অন্যান্য বিষয় নিয়ে, শারীরিক চ্যালেঞ্জ, অসুস্থতা ইত্যাদি নিয়ে অনেক ব্যস্ত ছিলেন, রাজনীতিতে সামনে ছিলেন, মাথার উপরে ছিলেন দলের। কিন্তু তিনি মানে মাঠের যে মানে ধাক্কাটা সামলানো, চরম প্রতিকূলতার মধ্যে, সেটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন। এবং আমার কাছে এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয় মনে হয় যে তিনি কিভাবে দলটাকে গুছিয়ে আনলেন। এবং আমি অনেককেই বলতে শুনেছি যে আওয়ামী লীগে যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একটা সাধারণ সম্পাদক থাকতো, তাহলে হয়তো দেশ যেভাবে গেছে
সেভাবে যেত না, এরকম কথাও বহু মানুষকে আমি বলতে শুনেছি, যে যারা বিএনপি করে না, হ্যাঁ, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রজ্ঞা এবং তার যে মানে কি বলবো, আপনার একটা বিষয়কে বিশ্লেষণ করা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, হ্যাঁ, এবং তিনি কিন্তু একজন সৎ রাজনীতিবিদ হিসেবে পরিচিত, হ্যাঁ, সজ্জন মানুষ হিসেবে পরিচিত। এই সব কিছু মিলিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার কাছে মনে হয় যে মানে বেস্ট চয়েস দ্যাট বিএনপি ক্যান হ্যাভ, এবং বিএনপি সেটা যে বেছে নিয়েছে বলে আমরা যতটুকু খবর পাচ্ছি, তাতে করে আমার কাছে মানে আমি মনে করি এটা দেশের জন্য একটা মঙ্গলকর বিষয় হবে। আমরা সেদিকে লুক ফরওয়ার্ড করছি। তবে একই সাথে আমি বলবো যে বাংলাদেশে দেখুন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার যে বিভাজনটা আইডিয়ালি হলে ভালো হতো, সেটা কিন্তু হয়নি আমাদের। সেই কমিটমেন্টটা এখন তো রাজনৈতিক দলগুলোর আছে যে তারা সংবিধানের সংস্কার আনবেন এবং একটা ক্ষমতা, হোপফুলি, কিন্তু আপনার আমি শেষ করছি যে হোপফুলি তাই, কিন্তু আপনার ইমপ্লিমেন্টেশন লেভেলে তো এখনো আসেনি। এখনো আপনার ওই 91 সালের থেকে রাষ্ট্রপতির মানে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, সেই ক্ষমতা কেন্দ্রীভূত ক্ষমতা, সেই ক্ষমতাটা এখনো আছে, ফলে রাষ্ট্রপতির ভূমিকা সীমিত। কিন্তু মানে আমার মনে হয় যে ব্যক্তিত্বও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ, এবং সেদিক থেকে আপনার ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দেশ জাতির কে সামনে এগিয়ে নিয়ে যেতে ভালো ভূমিকা রাখবেন। আমি জলিল ভাই একটু অ্যাড করতে চাচ্ছি ওনার সাথে। আমি সম্পূর্ণ একমত। তো ফখরুল ইসলাম আলমগীর সাহেব যদি বিএনপি যদি ওনাকে প্রস্তাব করেন, উনি যদি রাষ্ট্রপতি হন, উনি কিন্তু সবার কাছে একটা গ্রহণযোগ্য লোক হবেন। আমি সেটা গুরুত্বপূর্ণ পিছনের জিনিসটা আনতে চাই। ধরেন গণতন্ত্রের জন্য কিন্তু রাষ্ট্রপতি একটা রিয়েলি একটা ফ্যাক্টর। কিন্তু এখন ধরেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু একটা দলও চালাচ্ছেন, একটা দেশও চালাচ্ছেন। তো এখন রাষ্ট্রপতি যখন হয়ে যাবেন রাষ্ট্রপতি, কিন্তু তখন দলটা না দেখে দেশটাকে দেখবেন। তো এই দেশটাকে দেখার যে মানে ভীষণটা, তার যে গ্রহণযোগ্যতা, তার যেমন ধরেন আমরা তো কয়েকটা জিনিস ফেস করেছি। যেমন আব্দুর রহমান সাহেবও কিন্তু একজন রাষ্ট্রপতি ছিলেন, আব্দুর রহমান বিশ্বাস সাহেব। তখন একটা খুব একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছিল। উনি কিন্তু ওই রাজনৈতিকভাবে উনি গড়ে ওঠার কারণেই এই সমস্ত জিনিস ফেস করার ওনার একটা চ্যালেঞ্জ নেওয়ার একটা ক্যাপাসিটি ডেভেলপ করেছিল, যার জন্য কিন্তু এটা উনি খুব সুন্দরভাবে জিনিসটাকে, গণতন্ত্রটাকে আবার রাস্তায় নিয়ে আসছেন, রাস্তা থেকে চলে যেতে চাচ্ছিল। কিন্তু পরে দেখেন আবার আমরা এই দলটাই আরেকজনকে রাষ্ট্রপতি করলেন, কিন্তু সেই রাষ্ট্রপতি কিন্তু প্রুফ করতে পারেন নাই, বিকজ ওনার দোষ না, ওনার ওই যে পলিটিক্যাল ক্যাপাসিটি বিল্ডিংটা নাই ওনার, উনি চ্যালেঞ্জ ফেস করার অবস্থা ওনার নাই। এরপরও আমরা দেখেছি। তো যতক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করি যে ফখরুল ইসলাম আলমগীর সাহেব যদি বিএনপি ওনাকে নমিনেশন দেয়, উনি রাষ্ট্রপতি হয়, আমার মনে হয় যে উনি দেশের জনগণের এবং ওনার দলের সরকারের কাজেও খুব ভালোভাবে ওনাকে লাগাতে পারবেন এবং দেশও উপকৃত হবে। সো আমরা তো বর্তমান সরকার প্রায় 6 মাস 180 দিন পূরণ করবার পথে। সো একটু বুঝতে চাই যে আপনাদের দুজনের কাছ থেকেই যে সরকারের সাফল্য ব্যর্থতা, সেটা রাজনৈতিকভাবে হোক, অর্থনৈতিক, প্রশাসনিক, উন্নয়ন, নানা কর্মসূচি বিবেচনা হতে পারে। সো একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই কীভাবে মূল্যায়ন করবেন। এবং এখানে আরেকটা কথা, যে সরকারে যারা আছেন, ক্যাবিনেট, প্রধানমন্ত্রী তাদেরকে মন্ত্রিসভার সম্ভবত প্রথম বৈঠকে ধারণা দিয়েছিলেন যে তিনি 6 মাস তাদের দেখবেন এবং 6 মাস পরে তিনি আবার মূল্যায়ন করবেন, সংযোজন বিযোজন দরকার হলে সেটাও করবেন। সেইভাবে আলোচনাটা আসতে পারে। মিস্টার মজিবুল হক। আসলে আমি একজন ব্যবসায়ী হিসেবে আমার তো সরকারের বিভিন্ন অর্গানের সাথে আমার যোগাযোগ আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশটাকে চালাতে চাচ্ছেন, উনি কিন্তু ডেমনস্ট্রেট করে দিয়েছেন যে উনি কিভাবে চাচ্ছেন। এবং বিশ্বাস করেন, আমি দেখি তো বিভিন্ন
মন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়, সচিবদের সাথে কথা হয়, কিন্তু ওনার কাছে কোনো জিনিস যাওয়ার পরে উনি কিন্তু উইদিন এ মিনিট ডিসিশনটা দিয়ে দেন এবং উনি আবার এটা ফলো আপও করেন এবং সাথে সাথে ডিসিশন দিয়ে বসে থাকেন না, আবার সংশ্লিষ্টদেরকে ফোনে বলে দেন যে এটা হয়েছে, এটা আপনারা করেন। তো আমি হাসতে হাসতে অনেক সময় আমাদের বন্ধুবান্ধবের মাঝে বলি যে এটা তো একটা ব্রিটিশ প্রাইম মিনিস্টার, কিন্তু সবচেয়ে সমস্যাটা হয়েছে কি জানেন, আমি যে একজন বসে আছি আমি তো আর ব্রিটিশ না। যখন উনি আমাকে বলছে যে আপনি এটাকে ঠিক করে সাজান, আমি তখন সাজাচ্ছি কি আমার মন মতে করে, এটা দেশের স্বার্থেও যাচ্ছে না এবং জনগণের স্বার্থেও যাচ্ছে না। যদিও আমরা যারা ব্যুরোক্রেসিতে আছে, আমি বিশেষভাবে আমি দেখেছি, যদি আপনি দেখেন ব্যুরোক্রেসির মিড লেভেল অ্যান্ড আপার মিড লেভেল কোনো চেঞ্জ নাই, এটা আগে যা ছিল তাই আছে। মানে এখানে তো অনেকগুলো প্রশ্ন আছে যে তাদের গতি আছে কিনা, কাদের নিষ্ঠা সততা, সেটা আবার আরেকটা প্রশ্ন। অফকোর্স লয়ালিটি আবার আরেকটা প্রশ্ন, সেই লয়ালিটি আবার কতটা দেশের প্রতি, আরেকটা কতটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়েছে একদম খোলামেলা আমি বলতে চাই, আমি দু একটা মিনিস্ট্রিতে আসা যাওয়া করি কিছু কাজের ব্যাপারে, এবং আপনি যদি ধরেন রিসেন্টলি এনার্জি মিনিস্ট্রিতে কিছু চেঞ্জ হয়েছে এবং এটা আমি যেই দিন প্রথম গিয়েছি 2 মাসের মাথায় আমি বলছি যে এখানে একটা চেঞ্জ দরকার। কেউ 7 বছর আছে, কেউ 8 বছর আছে, এবং তাদের একটা কিন্তু ওই মিনিস্ট্রিগুলির মধ্যে কিন্তু খুব মানে আপনি বোঝেন তো, জ্বালানি মানে কি, আপনার বডির যে রক্ত, আপনার হার্ট, লাং, লিভার ভালো আছে কিন্তু রক্ত নাই, কাজ হবে না। আপনি যত কিছুই থাকুক, জ্বালানি এবং বিদ্যুৎ এটা যদি না থাকে আপনার কিন্তু দেশ চলবে না, ওই অর্গান একটা একটা করে ফেল করে যাবে। আমি প্রথম যেই আমি বুঝতে পেরেছিলাম যে না, ওনারা একটা সর্ট অফ সিন্ডিকেটের ভিতরে আছেন, ওনারা এখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। মন্ত্রী মহোদয়দের ব্যাপারটা হয়েছে কি, ওনারা একটা মানসিক প্রেশারে আছেন। প্রধানমন্ত্রী বলছেন 6 মাস দেখব, 6 মাসের উপরে রিপোর্টটার উপরে ভিত্তি করে ওনাদের ভবিষ্যৎ, ওনারা আসলে না একটু পাজেলড হয়ে গেছেন। আর এই সুযোগটা নিছেন কিন্তু নিচের লেভেলে যারা মানে কর্মকর্তা কিছু কিছু আছেন, ওনারা এইটাকে নিয়েই ওনাদেরকে দেখাচ্ছেন স্যার এটা ভালো হবে, ওইটা ভালো হবে, এবং ওনাদের তথ্য কিন্তু সঠিকভাবে তথ্যগুলিও দিচ্ছেন না। অ্যাকচুয়ালি ওনারা যখন এই চেয়ারগুলিতে বসছেন, ওনাদের তো একটা সার্কেল ছিল, ওই সার্কেলটার সাথে ওনারা যত মানে স্বাধীনভাবে এবং সহজভাবে এবং মন যুগে কাজ করতে পারে, এটা তো এখন চলতে পারছে না। একটা চেঞ্জ তো লাগে, যে কোনো গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট আসলে স্পেশালি যেই সমস্ত ডেভেলপমেন্ট মিনিস্ট্রিগুলি আছে ওখানে কিন্তু একটা অ্যালাইনমেন্ট লাগে, সৎ, দক্ষ, এবং সরকার কি চায়, সরকারের চাওয়ার সার্থকতার সাথে তার মনের একটা অ্যালাইনমেন্ট লাগে, কিন্তু ওইটা কিন্তু নিচে লেভেলে এখনো হয় নাই। আমি একটা সিম্পল আপনার এক্সাম্পল আমি পরে দেব। এই জন্য আমার মনে হয় কি জানেন, যদি কোনো ব্যর্থতা হয় এটা কিন্তু মন্ত্রীর হবে, যদি একটা এলাকায় কোনো সমস্যা হয় এটা কিন্তু লোকাল এমপির সমস্যা হবে, এটা কিন্তু আপনার টিম, প্রাইম মিনিস্টার, মিনিস্টার, এমপি, ওনারা টিম, ওনাদেরকে একদম সুপার এম্পাওয়ার করতে হবে, ক্যাপাসিটি দিতে হবে, ওনাদেরকে টার্গেট দিয়ে দিতে হবে, এবং ওনাদের অ্যাচিভমেন্টের উপরে আপনি দেখবেন যে ওনারা অ্যাচিভ করতে পারছে কি পারছে না। কিন্তু এখন ওই যে ওই জিনিসটা কি হয়েছে, ব্যুরোক্রেসির কিছু কিছু লোক এটাকে উল্টাভাবে নিছেন যে স্যার ওনারা তো এখন পরীক্ষা ক্ষেত্রে আছে, ওনারা একটু পাজেলটা আছে, ওনাদের সুযোগটাকে নিয়ে ওনারা কিন্তু অন্যভাবে গেছেন। আমি যদি আপনি কিছু না মনে করেন, স্পেসিফিক কিছু কথা বলতে পারি, ধরেন এফএসআরইউ, আপনি ধরেন আজকেই তো সমস্যা সমাধান করতে পারবেন না, যে এফএসআরইউতে একটা এফএসআরইউর 2টা বয়লার নষ্ট হয়ে গেছে, এটা করার তো কিছু নাই, নষ্ট তো হতেই পারে। কিন্তু আপনি দেখেন প্রথম দিন থেকে তো একটা প্ল্যান করা উচিত ছিল যে স্বল্প মেয়াদি, মধ্যম অ্যান্ড দীর্ঘমেয়াদী, ওখানে কিন্তু আমি প্ল্যান দেখিনি। প্রাইম মিনিস্টার এখন যখন উনি প্রাইম মিনিস্টার প্রেশার করছে যে আপনারা প্ল্যান নিয়ে আসেন, তখন দৌড়াদৌড়ি শুরু হয়েছে, 6 মাস কিন্তু দৌড়াদৌড়ি নাই। এবং আপনি জ্বালানি তেল আমদানির জন্য প্রাইভেট সেক্টরকে, এইটাও আমি বলতেছি আপনাকে। এবং দেখেন আরএমকোর মতো বিশ্ববিখ্যাত কোম্পানি কিন্তু এফএসআরইউর জন্য প্রপোজাল দিয়েছে কবে জানেন, 17 মাস আগে। তারপরে গ্যাবন দিছে, আইআরএইচ দিছে, 5 থেকে 10টা ওয়ার্ল্ড ফেমাস কোম্পানি অ্যাক্সেলারেট দিয়েছে।
অফার দিয়েছে, একটা File অফার lock করে না। আমার ধারণায় একটা অফারও প্রাইম মিনিস্টারের লেভেলে যায় নাই। প্রাইম মিনিস্টারের কাছে গেছে শুধুমাত্র একটা, কখন গেছে জানেন? যখন প্রেশার ক্রিয়েট হয়েছে যে না এখন তো জ্বালানি নাই, প্রাইম মিনিস্টারও প্রেশার দিছেন। ওনারা কি করছেন, ওই যে যারা ওনারা 3টা দেয় নাই, 2টাও দেয় নাই, ওনারা একটা প্রপোজাল নিয়ে গেছেন এবং প্রাইম মিনিস্টার কিন্তু 3 দিনের মধ্যে অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য ব্যবস্থা করছেন। কিন্তু যদি 3টা প্রপোজাল প্রাইম মিনিস্টারের হাতে যেত তাহলে কিন্তু উনি অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করতে পারতো। ওই যে ব্যুরোক্রেটিক যে বটলনেক, এটা কিন্তু আমি একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আপনি ধরেন একটা মানে কয়েকদিন আগে একজন কূটনীতিক বলছিলেন যে এটা বড় বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট একটা ফাইল 6 মাস ধরে একই জায়গায় পড়ে আছেন, মুভই করে না। মুভ করে না। আমি বিশ্বাস করেন এটা G2G অফার এবং একটা অ্যাম্বাসাডার দেখা করছে, এরকম 5টা অ্যাম্বাসাডার যে দেখা করছে যে প্রজেক্ট না গেল, একটা মিটিং হলো, ফাইল রেড টেপে চলে গেছে। আপনি আরেকটা জিনিস মজার ব্যাপার, আমি এটা বলতেই চাচ্ছি, সিঙ্গেল পয়েন্ট মুরিং একটা প্রজেক্ট আছে যেটা গত সরকারের সময় এটা ওই কুতুবদিয়া থেকে রিফাইনারি পর্যন্ত একটা সাবসি পাইপলাইন হয়েছে, যেতে এখন তো আমরা লাইটারেস করি, যেতে লাইটারেস করি। ওই প্রজেক্টটার মূল্য ছিল যখন কন্ট্রাক্ট করে 4,000 কোটি এবং 3 বছরে শেষ হবে। এটা শেষ করলো 6-7 বছরে, এটা গিয়ে 8,500 কোটিতে দাঁড়ানো। আমি সংক্ষেপে এটা বলে দিচ্ছি। এরপরে ওনারা এটাকে টেস্ট করলো 2023 সালে, 2023-এ ফেল করলো, 2024-এ সৌদি আরব থেকে একটা জাহাজ আসলো 82,000 টন ফুয়েল নিয়ে, ক্রুড অয়েল নিয়ে, যখন ডিসচার্জ শুরু করলো স্পিল করলো, অয়েল স্পিল করলো, পাইপ থেকে তেল বেরোনো শুরু করলো। এটা তো ডিজাস্টার, এনভায়রনমেন্টাল ডিজাস্টার, এটা বন্ধ করে দিল। আমি রিসার্চ করে কাগজপত্র বের করছি এবং পেয়েওছি। এখন এরপর থেকে অ্যাজ অফ টুডে এই 4 বছরে এটা কিন্তু টেস্ট হয় নাই। ওনারা পিসিআর রেডি করে ওটাকে অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্টে দিয়ে দিল, টেন্ডার করলো। টেন্ডারটা করছে আপনার ক্রিসমাস ডিসেম্বরে। তো ওরা অনেকে রিকোয়েস্ট করছে, করার পরে এটা এক্সটেনশন করে এটাকে আনছে নির্বাচন সময়ে। তো যখনই নির্বাচনের সময় টেন্ডার, নির্বাচনের 15 দিন আগে কিন্তু আমাদের অনারেবল ভিসা অ্যান্ড অনলাইন পোর্টালকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। এটা পেপারে একদম সবাই গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে। তো ইউরোপিয়ান কোম্পানি এবং আরব কোম্পানি দুইটা বলছে যে আমাদের তো তোমাদের অনারেবল ভিসা বন্ধ, অনলাইন পোর্টালও বন্ধ, তা আমাদেরকে 2 সপ্তাহ সময় দাও। ওরা কিন্তু 2 সপ্তাহ ইপিপিআর অনুযায়ী 22 দিন আগে তারা চিঠিটা দিয়েছে এবং এম্বাসির মাধ্যমে নোট বারবেলও দিয়েছে থ্রু ফরেন মিনিস্ট্রি। কিন্তু ওনারা এটা এক্সটেনশন করলেন না। টেন্ডারটা রিসিভ করলেন কবে জানেন? এক্স্যাক্টলি যেই দিন সরকার শপথ নিল, পার্লামেন্ট শপথ নিল, ওই দিন টেন্ডারটা রিসিভ করলেন। কেন বলছি? ওই যে সিন্ডিকেট, ওই সিন্ডিকেট ধরেন বিপিসি বলেন, আরপিসি বলেন এবং মিনিস্ট্রি এনার্জির নিচের লেভেল, ওরা তো প্যাক, তারা জানে যে এখানে 4,000 কোটি টাকা লুটপাট হয়েছে। এখন যদি একটা ইউরোপিয়ান কোম্পানি আসে এটা তো এক্সপোজড হয়ে যাবে এবং তারা তাদের চাকরি রক্ষার্থে তারা চাচ্ছে যে ওই লাইনেই যাক। এটা নিয়ে ইউরোপিয়ান কোম্পানিটা খুব, আমি নামটা বললামই না, খুবই ওরা পিডিকে চিঠি দিয়েছে, ওরা চেয়ারম্যানকে চিঠি দিয়েছে, সেক্রেটারিকে চিঠি দিয়েছে, কোনো রেসপন্স নাই। ফাইনালি তারা 5 লক্ষ টাকা সিকিউরিটি দিয়ে 25,000 টাকা চার্জ দিয়ে বিপিপিএতে অ্যাপিল করেছে যে আমাদেরকে, আমরা হাত পা বেঁধে তো আমাকে তুমি সাঁতার কাটতে বলো না, পারো না, তো তুমি এটা করো। এখন দেখেন এটা আমি শুনতেছি এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে দিচ্ছে। তা আমার কথা হচ্ছে যাদেরকে দিচ্ছে, যারা এই দানবীয় রাষ্ট্রের কারিগর ছিল, যারা এই কাজটা করছে, তাদের হাতে এটা আবার যাচ্ছে। তো দিস ইজ দি সিচুয়েশন এখন। যে কাহিনী আমরা শুনলাম বা যে বর্ণনা শুনলাম মায়ের কাছে, তারপরে বাংলাদেশ কিভাবে সামনে এগোবে, এটাই তো আসলে যথাযথ চিত্র। বাংলাদেশে আপনার সরকারে যেই থাকুন এবং যত সদিচ্ছাই থাকুক, তারপরেও কিন্তু তাদের পক্ষে কাজ এগোনো খুবই মুশকিল। কারণ আমাদের যে আমলাতন্ত্রের যে কঠিন নিগড়, এবং আমি বলবো যে অনেক ক্ষেত্রে তাদের যে দেশের স্বার্থের আগে নিজের স্বার্থ, নিজের হিসাবের যে ভাগবাটোয়ারার যে হিসাবগুলো থাকে, সেগুলো এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সেখান থেকে দেশ এগোনো খুব মুশকিল। হ্যাঁ, তো মানে এই যে ধরুন জ্বালানি নিয়েই কথা তো হচ্ছিল,
যে জ্বালানি এখন কিন্তু বাংলাদেশে বাংলাদেশের 20%, 20% কারখানা বন্ধ হয়ে গেছে জ্বালানি সংকটের কারণে। আর কারখানা বন্ধ হওয়া মানে কত মানুষের বেকারত্ব। তারপরে ধরেন 20% তো বন্ধই হয়ে গেছে, আর এর বাইরে যেটা যে প্রায় সকল কারখানা কিন্তু এই জ্বালানি সংকটের কারণে উৎপাদন কমেছে এবং ফুল স্কেল যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটিতে ফাংশন করতে পারছে না। হ্যাঁ, তো ফলে যেটা হচ্ছে যে টার্গেটগুলো, বিশেষ করে আমরা তো গার্মেন্টস সেক্টর আমাদের একটা অনেক বড় সেক্টর, সেখানে তো আপনার ডেডলাইন মিট করা জরুরি বিষয় আন্তর্জাতিক বাজারের জন্য। তো সেইখানে কিভাবে এই কোম্পানিগুলো করবে, মানে আর ওভারটাইম, আমাদের তো বেতন এত কম বিশেষ করে শ্রমজীবী মানুষের, যে সেইখানে ওভারটাইম কিন্তু তাদের সার্ভাইভালের স্ট্র্যাটেজি। তারা বেঁচে থাকে অতিরিক্ত পরিশ্রম করে, নিজের গতর ধ্বংস করে যদি বলি, তার কোনো রকমে তারা আপনার জীবনযাপন করে। তো সেইখানে ওভারটাইম কি করবে? এখন তো ফুল টাইম যে 8 ঘন্টা কাজ, সেই কাজই তো করার মতো মানে সুযোগ অনেক ক্ষেত্রে থাকছে না। ফলে এই অবস্থাটা আপনার কাটানো খুব সহজ নয়। হ্যাঁ, আপনি তো জিজ্ঞাসা করছিলেন যে সরকারের 6 মাসের কর্মকাণ্ড। হ্যাঁ, আমি বলবো যে মানে ডেসপাইট বেস্ট ইন্টেনশনস, সরকার কিন্তু নানাবিধ চ্যালেঞ্জের মুখে পড়েছে। হ্যাঁ, ডেসপাইট বেস্ট ইন্টেনশনস। এবং আপনার যেমন ধরুন আমি জ্বালানির ক্ষেত্রেই বলি, যে এখন আপনার আজকেই দেখলাম আমি যে 2031 বা 32 সালের মধ্যে 150টা নতুন করে কূপ খনন করা হবে, বাপেক্স করবে, হয় কূপ খনন করবে অথবা মেরামত করবে। কিন্তু ধরেন এক্সিস্টিং যে সমস্যা, আর মানে আমাদের ট্রাম্প ভাইয়ের কল্যাণে, তিনি তো আমাদের সাথে চুক্তি করে এখন আমাদের ভাইয়ে পরিণত হয়েছেন, তার কল্যাণে আপনার মানে এই যে যুদ্ধ পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে, তাতে করে তো আপনার মানে এই জ্বালানি সিচুয়েশন কবে যে স্বাভাবিক হবে বিশ্বজোড়া, এর অভিঘাত তো সারা পৃথিবীতে পড়ছে। কিন্তু বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বেশি এফেক্টেড দেশগুলোর মধ্যে একটা বলে আমার কাছে মনে হয়, যে চাপটা দেখছি। এখনও তো আপনি আজকেও তো গ্যাসের যে অবস্থা, যে পাম্পগুলোতে যে অবস্থা, হ্যাঁ, তো এইগুলো তো সবগুলো একটা কিউমুলেটিভ ইফেক্ট আছে। তো এই জায়গা দিয়ে এগোনো খুব মুশকিল। তো সেই ক্ষেত্রে আমি আবার যদি ভাইয়ের আলোচনায় ফিরে যাই, একটা মিনিট বলে নিই, আপনার কথা ধরে আমি একটা বলবো। এটা হচ্ছে যে এই যে আমলাতন্ত্রের যে নিগড়ের কথা বললেন, এইটা কিন্তু আমরা কিছুতেই ভাঙতে পারছি না। আমার মনে পড়ছে যে ফিডেল কাস্ট্রো যখন বঙ্গবন্ধুর সাথে মানে যখন এসেছিলেন এবং যখন বঙ্গবন্ধুর সাথে তার দেখা হয়েছিল, তার কথোপকথনের একটা পর্যায়ে তিনি জানলেন যে এখানে ব্যুরোক্রেসির রোলটা কী, এবং বঙ্গবন্ধু জানালেন যে পাকিস্তান আমলে যারা দায়িত্বে ছিল তারাই কন্টিনিউ করছে। ইনফ্যাক্ট 71 সালে 16ই ডিসেম্বর পর্যন্ত যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সার্ভ করেছে, 17ই ডিসেম্বরে কিন্তু তারাই আমাদের ওসিডিসি হিসেবে থেকে গেছে, আমাদের শাসক হিসেবে থেকে গেছে। সেটা পরিবর্তন হয়নি, এবং বঙ্গবন্ধু আসার পরেও তাদেরকে রেখে দিয়েছেন। হ্যাঁ, এবং তখন এইটা শোনার পরে ফিডেল কাস্ট্রো বলেছিলেন বঙ্গবন্ধুকে যে মানে উনি ইংরেজিতে বলেছিলেন যে ইউ হ্যাভ কিল্ড ইয়োর সেলফ, তোমার নিজের মৃত্যুকে তুমি ডেকে এনেছো। এত বড় কথা তিনি বলেছিলেন। আগামী তো বোধহয় 15ই আগস্ট সমাগত বঙ্গবন্ধুর প্রয়াণ দিবস। আমাদের দুর্ভাগ্য যে আমাদের সবচেয়ে বেশি আলোচিত দেশের ইতিহাসের যে দুজন রাষ্ট্রপতি, হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান, তারা দুজনেই কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। তো সেই কথা আমি বলছি যে দেখুন, এই যে আপনার
মানে ফিডেল কাস্ট্রো যে বললেন, হ্যাঁ, 15ই আগস্টের যে মর্মান্তিক ঘটনার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু পৃথিবী ছেড়ে চলে গেছেন, তার পেছনে কার কী ভূমিকা ছিল সেগুলো অনেক কিছুই জানি না, কিন্তু আপনার মানে আমলাতন্ত্রের ভূমিকা আপনার দেশকে পেছন থেকে টেনে ধরার ক্ষেত্রে, হ্যাঁ, আছে। তার তো সবচেয়ে বড় প্রমাণ তো কানাডার বেগমপাড়া, যেটা একটার থেকে এখন দুইটায় পরিণত হয়েছে। পৃথিবীর বহু জায়গাতে এরকম বেগমপাড়া গড়ে উঠেছে, এবং বেগমপাড়াগুলোতে মানে কাদের বেগমরা থাকেন, কাদের সন্তানরা থাকেন, সেখানে কিন্তু রাজনীতিকের বেগমের সংখ্যা খুব কম। হ্যাঁ, সেইখানে ব্যবসায়ীদেরও বেগমের সংখ্যা অত বেশি না যতটা আমাদের আমলাদের আছে। তো এরকম একটা অবস্থায় আসলে সামনে এগোনো খুবই মুশকিল, কিন্তু আমার মনে হয় এটাকে ভাঙতে হবে। তো আমি যেটা আপনি বলছিলেন আসলে খুব একটা সুন্দর কথা শুনলাম। অ্যাকচুয়ালি হয়েছে কি যে আপনি রাজনীতিতে প্রতিশোধ নেবেন না, এটা কিন্তু একটা পরিবর্তন আমাদের প্রধানমন্ত্রী এনেছেন, বর্তমান প্রধানমন্ত্রী, এবং এটা দরকার। আপনি প্রতিশোধে কেন যাবেন, একজন আরেকজনের প্রতিশোধ কেন নিতেন? কিন্তু প্রতিশোধ নেবেন না এই জন্য কিন্তু আপনার বিচার করা থেকে বন্ধ থাকতে পারেন না। বিচারটাকে আপনার এনশিওর করতে হবে যে গভর্নমেন্টটাকে ইট শুড বি অফ লজ রাদার দেন অফ ম্যান, গভর্নমেন্টটাকে আইনের উপরে প্রতিষ্ঠা করে দিতে হবে। এখন যারা যেই অন্যায়টা করেছে তাদেরকে আপনার বিচার করতে হবে। অন দ্য আদার হ্যান্ড যারা এই সমস্ত জিনিসে ইনভলভ ছিল তাদেরকে কিন্তু আপনার প্রশাসন থেকে দূরে সরায় রাখতে হবে। আপনি একদম কারেক্টলি সেড যে মানবিক হও ভালো, কিন্তু মানবিকতা যখন আপনি একটা জিনিস চালাবেন এবং আপনার সাথে একটা বাসিলা চালাচ্ছেন, এখানে 50 জন লোক আছে, তা আপনি কিন্তু যারা আপনার উপরে ডিপেন্ড করেছে তাদের প্রতি বেশি মানবিক হইতে হবে। এটা না হলে কিন্তু সমস্যা হবে। আর যেটা খুব খনর কথা বললেন সিলুর ভাই, আমি একদম আপনাকে বলি, এখানে একটা সুযোগ পেয়েছি আমি যে জ্বালানির প্রসঙ্গটা তুলেছেন, এই ক্রাইসিসের কারণটা কি সেটা একটু আমরা একটু বুঝতে চাই। আমি একই সঙ্গে আমার হাতে খুব বেশি সময় নেই। প্রফেসর মেজবাহ কামাল যেহেতু অগাস্টের প্রসঙ্গটা তুলেছেন, 15 অগাস্টের, এবং আমরা 5ই অগাস্টের কথাও আলোচনা করতে পারি, এবং অভ্যুত্থানের পরে একটা উন্নতি যে হ্যাঁ একটা কর্তৃত্ববাদী সরকারকে হটানো গেছে, কিন্তু তারপরে অনেক ক্ষেত্রেই আবার বাংলাদেশ পিছনের দিকে হাঁটছে বলে অনেকের মত। এবং সেই জায়গাটা থেকে আওয়ামী লীগের শেখ হাসিনা বলছেন যে তিনি আসবেন ডিসেম্বরে, আদৌ আসবেন কি আসবেন না। আবার এটাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে এক ধরনের টানা পড়েনশীলতা, এই বিষয়গুলো একটু যেহেতু আলোচনার মধ্যে আছে, আমি আপনাদের কাছ থেকে শুনতে চাইব। তার আগে আমরা একটু পাওয়ার এবং এনার্জি নিয়ে যে হয়েছে কি জিলুর ভাই, আপনার শরীরের এই পর্যন্ত কিন্তু ভেইনগুলি আছে, এই যে একটা মাস্টার প্ল্যান যেটাকে বলে, আমার রক্ত এখন পর্যন্ত কিন্তু আসতেছে, একটা প্রপোর্শনাল কিন্তু প্ল্যানিং অ্যান্ড নেটওয়ার্কিং আছে। এবং গত 14 বছরে কিন্তু নেটওয়ার্কটাকে ধ্বংস করে দিছে। আপনার বাড়ি জামালপুরে মন্ত্রী, আপনি ওখানে পাওয়ার প্ল্যান করে ফেলছেন, লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেন চিন্তাই করেন নাই। আপনার ইয়েতে কেরানীগঞ্জে করে ফেলছেন, আপনি নারায়ণগঞ্জে করে ফেলছেন। এটা খুব একটা ম্যাস হয়ে আছে, সত্য কথা। এখন আপনি জানেন হসপিটাল একটা আছে, রোগী নেই, তারপর আরেকটা বিল্ডিং করে হসপিটাল, এবং আপনি 12,000 মেগাওয়াট কিন্তু এখন আইডিয়াল আছে। এর মধ্যে ধরেন 3,000-এর মতো আছে যেগুলি রেন্টাল অ্যান্ড কুইক রেন্টাল, এটা তো চলে গেল 600-700, আর বাকি যেগুলি যে ফুয়েলের ছিল এগুলিও এখন নাই। তারপরেও কিন্তু 8-9 হাজার পাওয়ার প্ল্যান্ট কিন্তু গ্যাসের জন্য বসে আছে এখনও নতুন। যেমন আপনি মেঘনাঘাটে ধরেন রিলায়েন্স যেটা করলো, এটা পাওয়ার নাই। খুলনাতে 800 মেগাওয়াট গ্যাসের জন্য চলে না। তো আপনার তো আসলে একটা জিনিস করার আগে তো আপনার বুঝতে হবে যে সাপ্লাই চেনটা কী হবে, কীভাবে আমি এটা চালাবো। খুব রাইটলি সে যে কূপ খনন করাটা নিয়ে আমি কাজ করতেছিলাম কয়েকটা ইউরোপিয়ান কোম্পানির সাথে, এরাব কোম্পানির সাথে, বলছি যে এখানে 150টা কূপ হবে। ওরা আসছে, আপনি জানেন 1-2টা করে টেন্ডার করে। এখন 1-2টা কূপ খনার জন্য আপনার যে মোবিলাইজেশন, বিদেশি পার্টি আসতে চায় না, মিনিমাম 5 থেকে 7টা লাগে। আমি খোঁজ করতে গেলাম, বলে কি যে না, আমাদের টেন্ডার ডকুমেন্ট সব কিছুই রেডি আছে, কিন্তু মিনিস্ট্রিতে একটা কমিটি হয়েছে, ওইটার এসওপিটা ঠিক করবে। মিনিস্ট্রির জয়েন্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডিপ্টি সেক্রেটারি এসওপি কেউ করবে? আমি তো একটা টেকনিক্যাল কনসালটেন্ট হলে মনে বুঝ দিতে পারতাম। ওই বটল নেক ধরে রাখছে, এটা কিন্তু হচ্ছে না এখন। আর আপনি যেই কথাটা বললেন যে কেন ক্রাইসিসের ঘটনাটা, অ্যাকচুয়ালি আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যারা ওখানে বসা ছিল,
তারা শুধু ওই প্রতিশোধের ভিতরেই ছিলেন কিছুটা। কিন্তু আপনি বললাম না 17 মাস আগে আরএমকোর মতো একটা কোম্পানি, পৃথিবীর সর্ববৃহৎ বলতে পারেন সিঙ্গেল, ওই কোম্পানির অফার, এটা আলোর মুখ দেখে নাই। আমি শেভরন থেকে যখন ফুয়েল ক্রাইসিস, শেভরন থেকে আমাকে সচিব বলল যে ভাই বলেন, ওরা তো অফার দিচ্ছে না, আমি আইনা দিলাম, এরপরে এটা ড্রয়ারে চলে গেছে। তো এগুলির কথাটা হচ্ছে কি যে কম্প্রিহেন্সিভ মাস্টার প্ল্যানটা নাই, যে আমার আসলে করে এখনও যে প্ল্যানিং আমি শুনছি ডেঞ্জারাস। কোনোটা একটা এফএসআরইউ হবে হিরন পয়েন্টে, একটা হবে ওখানে সিকিউরিটি নিয়ে চিন্তা করতেছে। আরে আপনার সিকিউরিটি ইজ নট দ্য ইস্যু, ইস্যুটা হয়েছে কি যে আপনার কোন জায়গাটা সুইটেবল ফর দি পাওয়ার হাব, ওই জায়গাতেই এটা করতে হবে। ওখান থেকে ডিস্ট্রিবিউশন চ্যানেলটা কি হবে, মানুষের এবং কোন জায়গাতে এটা বেশি ব্যয় হবে, এই এনার্জিটা কোথায় লাগবে, ওইটার কানেক্টিভিটিটাকে এনশিওর করতে হবে। এইটা একটা। আরেকটা জিনিস ছোট্ট করে বলে ফেলি, যে প্রাইভেট সেক্টরে তেল দেওয়ার জন্য যে লাইসেন্সিংয়ের কথা বলছেন, এটা কিন্তু খুবই ভালো, আবার খুবই ডেঞ্জারাস। আপনি সরকার কিন্তু ভর্তুকি দিচ্ছে তেলে, এখন প্রাইভেট সেক্টর কি ভর্তুকি দিবে? এখন আমি তো প্রাইভেটলি তেলটা আনবো, এনে তো আমি লস করব না, আমি লাভ করে তেলটা সাপ্লাই করব, কিন্তু আমার এই কৃষকরা ওই টাকাটা কি আমাকে দিতে পারবে? আমার যারা ট্রান্সপোর্টের যে পাবলিক ট্রান্সপোর্টের যারা আছে, তারা কি এই টাকাটা দিতে পারবে? সরকারের ভর্তুকি কি কমবে? সরকার যে ভর্তুকি এখন দিচ্ছে, আমি প্রাইভেট সেক্টর আসলে কি সরকারের ভর্তুকি কমবে? যেটা কমায় সরকার এগ্রিকালচারে কনসেন্ট্রেট করতে পারবে। এখন আমি যা শুনছি মিনিস্ট্রিতে শুধু অ্যাভেলেবিলিটির কথা বলা হচ্ছে, শর্টেজ। এটা কিন্তু একটা আর্টিফিশিয়ালি শর্টেজ ক্রিয়েট করে গভর্নমেন্টকে প্রেশার দিয়ে কিছু লোক কিছু গেইন নিয়ে যায়। এটা ডেফিনেটলি সব জায়গাতেই। তো এই জন্য সরকার ঘাবড়াইলে চলবে না। আমার নাই, লেটস হ্যাভ এ প্ল্যান অ্যান্ড প্রসিড অ্যাকর্ডিংলি। আমি যদি বিশ্বাস করেন, আমার এই চিন্তাগুলি আগে চিন্তা করতে হবে যে আসলে এটার ইউজার্স কারা, তাদের প্রোটেকশনটা কি, তাদের সেফটিটা কি। এটা চিন্তা না করে আমি 10 জনকে দিলাম, তাদের যারা নিবে তাদের লজিস্টিক্স কি আছে। ধরেন এটা স্টোরেজ লাগবে, ডিস্ট্রিবিউশন চ্যানেল লাগবে। বাংলাদেশে তো 3টা ওয়েল কোম্পানি আছে, আস্তে আস্তে 1-2টা আপনি শেয়ার অফলোড করেন। তাদের হিউজ নেটওয়ার্ক আছে বাংলাদেশে, পদ্মা, মেঘনা, যমুনা। আপনি হঠাৎ করে লাইসেন্স দিবেন, দেন কিন্তু থিঙ্ক অন দিস, যে আসলে কৃষকরা এটা অ্যাফোর্ড করতে পারবে কিনা, ট্রান্সপোর্টে অ্যাফোর্ড করতে পারবে কিনা, ইন্ডাস্ট্রিয়াল ইয়াতে অ্যাফোর্ড করতে পারবে কিনা, গভর্নমেন্টের সাবসিডি কমবে কিনা, এবং গভর্নমেন্ট সাবসিডিটা যেটা কমবে এটা দিয়ে গভর্নমেন্ট তাদেরকে সাধারণ মানুষকে সাপোর্ট দিতে পারবে কিনা। না আমি শুধু ব্যবসায়ী করব, আবার যখন ক্রাইসিস হবে বর্ডারের ওই দিকে চলে যাবে, এটাও হইতে পারে। জি জিল্লুর, আপনি 15ই আগস্ট এবং 5ই আগস্টের কথা বললেন। আসলে 5ই আগস্ট আমাদের যে প্রত্যাশাকে প্রতিনিধিত্ব করেছিল, সেই প্রত্যাশার ভার কিন্তু এখন বর্তমান সরকারের ঘাড়ে। হ্যাঁ, মানে যে দল এককভাবে 5ই আগস্টের যারাই কৃতিত্ব দাবি করুক না কেন, 5ই আগস্টে তো জনপ্রত্যাশার বিস্ফোরণটা ঘটেছিল, যে আমরা স্বাধীনতার কাছ থেকে যে আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছিল, আমরা যেমন দেশ চেয়েছিলাম 71-এ, পরবর্তী যে 53-54 বছরে সেই প্রত্যাশাগুলো পূরণ হয়নি। সেই প্রত্যাশাগুলোকেই ধারণ করার কথা ছিল 5ই আগস্টের। কাজে এখন আপনার মানে 71 ভিজাভিজ বা ভার্সেস 24 এইভাবে দেখার কোনো সুযোগ নাই। 71 তো 71-এর জায়গা কেউ কখনো নিতে পারবে না। আমাদের বাংলাদেশ জন্ম হয়েছে 71-এর 30 লাখ মানুষের শাহাদাত বরণের মধ্যে দিয়ে। তো কাজেই সেই মুক্তিযুদ্ধকেও যেমন ধারণ করার ব্যাপার আছে, তেমনি আমাদের যে জুলাই আন্দোলন, হ্যাঁ, সেই জুলাই আন্দোলনকেও ধারণ করার এবং সেই চেতনাকে ধারণ করার ব্যাপারটা আছে। এবং সেই ক্ষেত্রে জনগণের যে ভূমিকা, দেখেন যারা শাহাদাত বরণ করেছেন এই যে 24-এ এসে, এরা কারা? শুধু যে এরা কিশোর তরুণ তাই নয়, এদের আপনি আর্থসামাজিক অবস্থান দেখুন। হ্যাঁ, এবং মানে ছাত্রের চেয়েও বেশি হচ্ছে খেটে খাওয়া মানুষ। তো এই যে এদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাকে প্রতিনিধিত্ব করতে হবে, এটা একটা। আর একটা যেটা হচ্ছে যে আমি মনে করি অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য কার্যকর পরিকল্পনা দরকার।
এবং সেই কার্যকর পরিকল্পনা, যেটার কথা আপনি বললেন ভাই, সেই কার্যকর পরিকল্পনার মধ্যে দিয়ে যদি এগোতে পারে, তাহলে আমার মনে হয় যে আমরা সামনের দিকে এগোতে পারবো। এর মধ্যে আমির খসরু মাহমুদ চৌধুরী ভাই দেখলাম যে চিটাগংকে তিনি একটা রিজিওনাল মানে অর্থনৈতিক হাব হিসাবে গড়ে তোলার কথা বলছেন। সেখানে চীনা অর্থনৈতিক, এই যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে চীন ভিজিট, তার মধ্যে দিয়ে যে ওপেনিংটা তৈরি হয়েছে, সেইখানে আপনার চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে। আমির খসরু মাহমুদ চৌধুরী কোরিয়ার কথা বললেন, তারপরে জাপানকে ইনভাইট করছেন, পৃথিবীর সবাইকে ইনভাইট করছেন, মানে যারা আমাদের অর্থনৈতিক পার্টনার হিসেবে, ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে যারা ভূমিকা রাখবে। কিন্তু সে মূল কথাটা হচ্ছে আমাদের দেশের স্বার্থ, দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যা না হয়। যেমন আমার মনে আছে, আমি দুজনেই তখন তরুণ ছিলাম, গ্যাট নিয়ে খুব আলোচনা হচ্ছিল। সেই গ্যাটে যিনি স্বাক্ষর করে এলেন সরকারের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, তিনি গ্যাট ডকুমেন্ট পড়েও দেখাননি। হ্যাঁ, তিনি জানেনও না কি আছে। তো ওই এরকম যেন না হয়। হ্যাঁ, আমরা দেশের স্বার্থে আমরা যেন যোগ্যভাবে যেন নেগোশিয়েট করতে পারি, সেই যোগ্যতাটা বা সেই যোগ্য লোককে জায়গা মতো প্লেস করতে হবে। সামনে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে দিল্লিতে। মানে ব্রিক্সের মেম্বারশিপের জন্য তো বাংলাদেশ অনেকদিন ধরেই চাইছে। আমি মনে করি যে তার মধ্যে দিয়েও একটা ওপেনিং তৈরি হবে। দেখলাম যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 3টা বন্ধ পাটকল চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো সবই জরুরি বিষয়। তবে আমি সবচেয়ে মানে আগে যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনার আসলে আমাদের দেশের মধ্যে যে জিনিসগুলো মানুষকে বিভক্ত করছে, হ্যাঁ, সেই জায়গাগুলো মানে সকল পলিটিক্যাল পার্টিকে সেই ব্যাপারে আপনার মানে সহনশীল হতে হবে। এবং এক ধরনের রিকনসিলিয়েশন, একটা রিকনসিলিয়েশনের পথে আপনার একটা রিকনসিলিয়েশনের পথে কিন্তু যেতে হবে। এবং তার মাধ্যমে আমি মনে করি যে এখানে একটা ডেমোক্রেটিক যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারটা তৈরি হবে। আর আরেকটা কথা আমি বলতেই চাই, সেটা হচ্ছে যে আমি দেখছি আমাদের তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, নাগরিকত্বের পরিচয়ে আমরা বাংলাদেশি। নিশ্চয়ই আমরা নাগরিকত্বের পরিচয়ে বাংলাদেশি। বাঙালি আমরা যারা, এবং যারা এখানে চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল আছে, তারাও তো বাংলাদেশি নাগরিকত্বের পরিচয়ে। কিন্তু বাংলাদেশি আমরা নাগরিকত্বের পরিচয়ে, আমরা যারা বাঙালি, আমাদের জাতি পরিচয় কি? আমরা তো জাতি পরিচয় বাঙালি। আমার বাঙালি জাতি পরিচয়কে যদি কেউ মুছে ফেলতে চায়, তাহলে সেটা খুব অনৈতিহাসিক কাজ হবে। এই চেষ্টা তো পাকিস্তানিরা করেছে, তাই না? করেছে না? আমাদের উপর উর্দু চাপিয়ে দিতে চেয়েছে, আমাদের বর্ণমালাকে আরবি হরফে লেখার চেষ্টা করেছে, কত কিছু করেছে, রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করেছে, আরও কত কিছু করেছে, কিন্তু নজরুলকে খণ্ডিত করেছে, কিন্তু সেটা তো পারে নাই। তো বাঙালি বাঙালি থাকবে, বাঙালিকে বাঙালি থাকতে দিন, তার নাগরিকত্বের পরিচয় বাংলাদেশি, সেই বাংলাদেশি পরিচয় তো নিশ্চয় আমি বাংলাদেশিও, কিন্তু আমি কি বাঙালি নই? তো সেই জায়গাটা আরেকজন, ধরেন সঞ্জীব দ্রঙ্গারো, সন্তু লারমা চাকমা, তারাও তো বাংলাদেশি। তো এই দুই পরিচয়, জাতি পরিচয় এবং নাগরিকত্বের পরিচয়, এই দুই পরিচয় দুইটাই আমার পরিচয়। এই জায়গাটাকে আমার মনে হয় স্পষ্ট করা দরকার। মিস্টার মজিবুল হক। অ্যাকচুয়ালি আমি শুনছিলাম কথাগুলি, সত্যিকার অর্থে আমি ইন কনক্লুশনে আমি একটা জিনিস মনে করি যে 24-এর যে আন্দোলনটা হলো, হ্যাঁ, বড় পার্টির বড় কন্ট্রিবিউশন, বিএনপির কন্ট্রিবিউশন অনেক বড়। এটা 17 বছর ওনাকে স্লোলি এবং ধাপে ধাপে এটাকে নিয়ে আসছে, অন্যান্য পার্টিরাও করেছে। কিন্তু আপনি বিশ্বাস করেন লাস্টের 7 দিন 24 ঘন্টাই এইটাই ছিল মোস্ট অফ দ্য বাংলাদেশিদের একটা ফোকাস, যে কে কোথায় আছে, কি হচ্ছে। এবং এখানে কিন্তু সাধারণ মানুষ, উনি যেটা বললেন, সাধারণের মানুষের পার্টিসিপেশনটা কিন্তু মানে আনথিঙ্কেবল ছিল, মানে এত বেশি সংখ্যক ছিল যেটা কল্পনা করার মতো না। মানে আমরা যারা পার্টি করি আমরা হারাই গেলাম ওখানে।
কিন্তু এটার পিছনে কি ছিল? ওই যে কথাটা বললেন যে এই যে দুঃশাসন অপশাসনটাই মানুষ কিন্তু সহ্য করতে পারে নাই। আপনি গুলির সামনে কিভাবে দাঁড়ায় থাকে একটা মানুষ, আপনি চিন্তা করেন। এবং দেখতেছে যে এপিসির উপর থেকে একটা যুবকের লাশ পড়তেছে, ছেঁচড়িয়ে নিচ্ছে, বিল্ডিংয়ের কর্নারে একটা ছেলে যে আশ্রয় নিছে ওখানে তাকে পয়েন্ট গুলি করছে। মানে কত বিভীষিকাময় অবস্থা দেখেছি। এটা কিন্তু কোনো কিছুই তাদেরকে থামাতে পারে নাই। একটাই জিনিস ছিল যে তাদের চাওয়াটা ছিল যে না, আমরা স্বাধীন হতে চাই। কোত্থেকে স্বাধীন হতে চাই? এই নিপীড়ন নিষ্পেষণ এইগুলির থেকে স্বাধীন হতে চাই। এটা একটা এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু এক্সপেকটেশনটা যে কোনো কর্মসূচি ওনারা নেবেন, ওনাদের এক্সপেকটেশনটার সাথে যেন ক্ল্যাশ না করে, এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট। আর আমি মনে করি প্রধানমন্ত্রী কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট যে প্রধানমন্ত্রী পুরা বাংলাদেশটাকে উনি যেভাবে চিন্তা করছেন, যেভাবে উনি ওনার কমিটমেন্টগুলি ধাপে 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 পূরণ করছেন, সেইভাবে ওনাদের টিমকে উনি এম্পাওয়ার করবেন। এবং যারা প্রশাসনের মধ্যে এখনও মনে করেন উনি ওনার তো অনেক আর্মস আছে, মানে হ্যান্ডস আছে, ওনাদেরকে দেখুক। হাজার হাজার অফিসার কিন্তু এই গত 17 বছর একটা প্রমোশনও পায়নি। তারা কিন্তু এখন ক্যাপাবল এবং মানে ওনার সাথে অ্যালাইনমেন্টে কাজ করার জন্য প্রস্তুত, প্রমোশন পেয়ে বসে আছে। কিছুদিন আগে দেখলাম 150-200 জয়েন্ট সেক্রেটারি হয়েছে, এডিশনাল সেক্রেটারি আছে, কিন্তু ভিজিবলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে তারা ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে লিডিং রোলে আছে। ভেরি অনেস্টলি আমি কথাটা বলছি। তো এই জন্য ওনার 3-4টা জিনিস, আমাদের তো ওনাকে উপদেশ দেওয়ার মতো যোগ্যতাই নাই, বাট আমার ওপিনিয়ন ব্যক্তিগতভাবে যে উনি অন্তত পক্ষে প্রশাসনটাকে একটু ঢেলে সাজাক, যাকে যেখানে দেওয়ার দেখ, 6 মাসের মধ্যে যতটুকু হয়েছে, বাট বাকিটাও ইমিডিয়েটলি ঠিক করুক। এবং প্ল্যানটা মধ্যম, উনি যেটা ওই দিনও বলেছেন যে স্বল্প, দীর্ঘ এবং মধ্যম মেয়াদী পরিকল্পনা করুক। মেইনলি ফুড, এনার্জি, হেলথ, এডুকেশন নিয়েই উনি এমফাসাইজ করুক, অ্যান্ড দি এক্সপোর্ট ইন্ডাস্ট্রিটা নিয়ে আসুক, এটা আমরা আশা করি। থার্ড থিং হয়েছে ওনার টিমকে উনি এম্পাওয়ার করুক। ফেল করলে উনি অ্যাকশনে যাক, বা টার্গেট বেস করুক এটাকে। ওনাদেরকে একদম ভয়ের ভিত্তিতে রেখে হয়তো বা খুব একটা ভালো হবে না। আমি মিনিস্ট্রিতে দেখেছি সব মন্ত্রীরাই মোটামুটি একটা না তারা একটা কেমন যেন একটা পরীক্ষা হলের মধ্যে আছে আর কি, ওই ভয় না, অন্য ভয় না যে আমি আবার কোনো ভুল করে ফেলছি কিনা, আবার কিছু হচ্ছে কিনা, আমি আমার পারফরমেন্স কি, এইটা আবার অন্যরা সুযোগ নেয়। আপনি বুঝতে পারছেন? কারণ ব্রিটিশ আমলে কিন্তু বলতো সরকারি কর্মচারীরা বলতো গভর্নমেন্ট ইন্টারেস্ট, তখন ব্রিটিশ ইন্টারেস্ট বললে খারাপ দেখা যেত, এই জন্য ওরা একটা শব্দ বের করলো গভর্নমেন্ট ইন্টারেস্ট। এখন কিন্তু গভর্নমেন্টও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি, এখনও কিন্তু পাকিস্তান গভর্নমেন্ট নাই। এখন গভর্নমেন্ট ইন্টারেস্ট ডাজন্ট ওয়ার্ক। এখন কিন্তু আমাদের জনগণের ইন্টারেস্টটাকেই সবচেয়ে বেশি এমফাসিস দিতে হবে বলে আমি মনে করি। শেষের দিকে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শুধু মনে করি, আমি একটা কথা বলবো যে আমাদের একটা স্বাধীন পররাষ্ট্রনীতির উপর ভিত্তি করে আমাদের বন্ধুত্বের হাত পৃথিবীর সবার প্রতি বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এবং দেখুন যে আমাদের প্রতিবেশীর সাথে আমাদের যে অমীমাংসিত বিষয়গুলো আছে, যেটা আপনার অনেকটা মানে কিছুটা এগিয়েছিল শেখ হাসিনার সময়কালে, কিন্তু মানে যে সমমর্যাদার ভিত্তিতে যে সম্পর্কটা তৈরি করা দরকার ছিল, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তো আমরা পারিনি। কারণ আমরা জানি যে কিছু কিছু বিষয়ে কিন্তু চাপের মুখে নতি স্বীকার করা হয়েছিল। তো যেমন আমি বলি আপনার ডিপসি পোর্টের ব্যাপারে, সেখানে কিন্তু চায়নার তরফ থেকে একটা ডিপসি পোর্ট করার ব্যাপারে কন্ট্রাক্ট সাইন হওয়া নিশ্চিত ছিল, কিন্তু সেখানে কন্ট্রাক্ট সাইন না করে ফিরে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাদের চাপে সেটা বুঝতেই পারছেন। তো সেইটা কাজে আমরা একটা সমমর্যাদার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। এবং এই ক্ষেত্রে আমি গভীর শ্রদ্ধার সাথেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করি, এই জন্যে যে দেখেন দেশ শত্রুমুক্ত হলো 16ই ডিসেম্বর, আর তিনি কিন্তু 17ই মার্চ তার জন্মদিনের আগে তিনি কিন্তু ভারতীয় সৈন্যকে প্রত্যাহার করাতে পেরেছিলেন। হ্যাঁ,
এবং ইন্দিরা গান্ধী যখন তাকে জানতে চেয়েছিল যে আপনাকে জন্মদিনে কি উপহার আপনি চান, তিনি বলেছিলেন ভারতীয় সৈন্যকে প্রত্যাহার করুন। হ্যাঁ, তো পৃথিবীতে কোনো দেশে বিদেশের সৈন্য এলে ফিরে যাওয়া খুব সহজ ব্যাপার না। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্র যে জাপানে গেছে, এখনও জাপানে মার্কিনিরা আছে, তো সেইখানে 3 মাসের মধ্যে ভারতীয় সৈন্যকে প্রত্যাহার করিয়েছিলেন। সেটা তার মতো টাওয়ারিং পার্সোনালিটির পক্ষেই সম্ভব হয়েছিল। তো সেরকম আমি মনে করি যে তাই বলে কি বঙ্গবন্ধুর ভুল ছিল না? বঙ্গবন্ধুর সব সিদ্ধান্ত সঠিক ছিল মনে করার কোনো কারণ নাই। হ্যাঁ, কোনো কারণ নাই। কিন্তু আমি যেটা বলছি যে ইতিহাসে যার যেখানে জায়গা তাকে সেটা দিতে হবে। এবং আসলে শেষ পর্যন্ত তো রাজনীতি নির্ধারক, এবং রাজনীতিতে যদি আমরা সেই রাজনীতিকদেরকে সেই সম্মানটুকু আমাদের দিতে হবে। হ্যাঁ, এবং রাজনীতি যেন মানে আপনার নির্ধারক ভূমিকা পালন করে, পলিসি ডিসকাশনটা যেন সামনে আসে, ডিবেটটা সামনে আসে। আর আপনার সব কিছু যদি আপনার বাজেট থেকে শুরু করে সব কিছু যদি মানে পার্লামেন্টে না হয়ে যদি সচিবালয়ে হয়, হ্যাঁ, তাহলেই মুশকিল। আর আমি আসলে সচিবালয় নামটারই বিপক্ষে। আমি শেষ কথা বললি যে ওটার নাম মন্ত্রণালয় হওয়া উচিত। কারণ সচিবালয় আপনার ইংল্যান্ডে বলে সেক্রেটারি, মন্ত্রীকে বলে সেক্রেটারি। তো কাজেই তারা আপনার ওটাকে, মন্ত্রীরা যেখানে বসে সেটাকে সেক্রেটারিয়েট বলে। আর আমরা কেন তাকে সেক্রেটারিয়েট বলবো? আমরা কি এখনও সচিবদের দাসত্ব করছি নাকি? সচিবরা তো আপনার মূল পলিসি মেকার না, মূল পলিসি মেকার হচ্ছেন আমাদের জনপ্রতিনিধিরা। হ্যাঁ, এবং জনপ্রতিনিধিরা এবং আমাদের যে সরকার আছে ক্ষমতায় তারা। তো সরকারের অনুষঙ্গী যারা, তাদের বসার জায়গায় যে মন্ত্রীরা বসেন, এটা আমার কাছে খুবই অসম্মানজনক মনে হয়। এটা সংশোধন করা দরকার। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর মেজবাহ কামাল এবং মিস্টার কে মুজিবুল হক, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্যে। দর্শক, আজকেই হয়তো জানা যাবে যে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন। আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকতার জন্য হয়তো 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে অবশ্যই একজন অভিভাবক তুল্য, যিনি সবার কাছে মোটামুটিভাবে গ্রহণযোগ্য এবং সবার যাতে বিভিন্ন স্টেক হোল্ডারদের অ্যাক্সেস যার কাছে থাকবে, এরকম একজন যেন রাষ্ট্রপতি হন, সেটা আমাদের প্রত্যাশা। এবং সংকটকালে যিনি দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারেন, সংকট মোকাবেলায় ভূমিকা রাখতে পারেন, সেরকম একজন অভিভাবক তুল্য মানুষ আলোচনায় নাম এসছে এবং মোটামুটিভাবে প্রত্যাশিত নামই আমার অতিথিরাও আলোচনা করলেন। দেশে এখনও কোনো অনেক রকমের সংকট আছে, জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট সহ অনেক সংকট নিয়ে আমরা আলোচনা করলাম। এবং এই সংকট মোকাবেলা করাও যে খুব সহজ সরকারের জন্য, বর্তমান সরকারের জন্য, সেটাও মনে হচ্ছে না। এবং এর একটা বড় বাধা, যেটা স্বয়ং প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, আমাদের অতিথিরাও বলেছেন, যে আমাদের ব্যুরোক্রেসি আসলে এখন পর্যন্ত সেই অর্থে গতিশীল, সততা, নিষ্ঠা, তাদের লয়ালিটি, নানা রকমের বিষয় নিয়ে সংশয় আছে। এমনকি যে মাইন্ডসেট ব্যুরোক্রেসি, যে কারণে আলোচনার মধ্যে আসলো যে সচিবালয়ের নামটাও আসলে পরিবর্তন করা উচিত। কারণ এটার নাম মন্ত্রণালয় হওয়া উচিত, অথবা এটা মাথায় রাখতে হবে যে তারাই কিন্তু সকল কিছুর কর্তা ব্যক্তি নন। কারণ এখানে জনপ্রতিনিধিরা আছেন, এখানে একটা রাজনৈতিক সরকার আছে, কাজেই তাদেরই এখানে মূল ভূমিকা থাকা দরকার। আরেকটা ইস্যু যেটা হচ্ছে যে আমরা সরকারের অনেক চ্যালেঞ্জের কথা বলেছেন, অর্থনৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক, এবং সেখানেও দেশের স্বার্থ যেন সবার আগে বিবেচিত হয়, সেটা একটা বড় প্রশ্ন। এবং আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা বা কূটনৈতিক সম্পর্ক নির্ধারণ করা যায় না, সেটাও একটু মাথায় রাখতে হবে। সেখানে সক্ষমতার প্রশ্নটা আছে। আর রাজনৈতিক যে সংকট, সেটা মোকাবেলার কিন্তু আসলে রাজনীতি দিয়েই করতে হবে। রাজনৈতিক সংকট অনেক সময় অনেক বড় বড় উন্নয়ন দিয়ে মোকাবেলা করা যায় না। কাজেই ক্ষমতায় যারা আছেন তারা যেন মাথায় রাখেন রাজনীতিটা যেন হারিয়ে না যায়, এবং তাদের যে রাজনৈতিক শক্তি, সেই শক্তিটা যেন সক্রিয় এবং সচল থাকে। কারণ বিগত সময়ের অভিজ্ঞতা তো মনে হয় যে অনেক কিছু করবার পর আসলে রাজনৈতিক দলটা যারা ক্ষমতায় ছিল, সেটা ধীরে ধীরে ক্রমশ ক্ষয়িষ্ণু হয়েছে, শক্তিহীন হয়েছে, এবং সেটাই আসলে সংকটের আরও একটা অন্যতম বড় কারণ। দর্শক, আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।